Recursions in JavaScript. রিকারশন হলো দি মোস্ট ইম্পর্টেন্ট প্রবলেম সলভিং টেকনিক যার মাধ্যমে আমরা একটা প্রবলেমকে ভেঙে ছোট ছোট সাব প্রবলেমে ভাগ করে সেই প্রত্যেকটা সাব প্রবলেমকে আমরা ইন্ডিভিজুয়ালি সলভ করে সেই সলিউশনগুলো মার্জ করে আমরা টোটাল সলিউশন জেনারেট করি। শুনে একটু জটিল মনে হতে পারে, বাট ইউ উইল ক্যাচ আপ। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এগুলো কিভাবে হয় এবং কিভাবে বা এগুলো করব এবং আন্ডার দ্য হুড কি হচ্ছে। হ্যালো ভিউয়ার্স, আমি মোহাম্মদ শাহরিয়ার কবির ফ্রম কানেক্টেড একাডেমি এবং আজকের সেশনে আমরা এই প্রশ্নগুলোরই উত্তর খুঁজব। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের লেটেস্ট আপডেট পেতে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। শুরু করা যাক। আজকের সেশনে এজেন্ডা কি? আজকের সেশনে আমরা রিকারশন সম্বন্ধে জানবো, রিকারশনের স্ট্রাকচার সম্বন্ধে জানবো, রিকারশন ট্রি সম্বন্ধে জানবো এবং এর মাধ্যমে আমরা রিকারশনের এক্সিকিউশন সম্বন্ধে জানবো এবং কিছু প্রবলেম নিয়ে আমরা এক্সপেরিমেন্টও করব যা শিখেছি। রিকারশন জিনিসটা কি ১ম এ জানি। রিকারশন এর আক্ষরিক অর্থই হচ্ছে একটা কাজকে রিপিটেডলি করা। তো আমরা লুপের মাধ্যমে যখন আমরা প্রিভিয়াস লেকচারে আমরা লুপ সম্বন্ধে জেনেছি, তো তখন আমরা দেখেছি যে লুপের মাধ্যমে আমরা একটা কাজকে রিপিটেডলি করতে পারি। এখন প্রোগ্রামিং এর ক্ষেত্রে রিকারশনের কনসেপ্টটা আরো বড়। কিরকম যে প্রোগ্রামিং এর ক্ষেত্রে রিকারশন বলতে বোঝায় যে একটা ফাংশন যখন নিজেই নিজেকে কল করে তখন সেটাকে বলা হয় রিকারশন। তো এটার মাধ্যমে কি করা হয় যে এর মাধ্যমে আমরা একটা প্রবলেমকে ছোট ছোট সাব প্রবলেমে ভাগ করি। ফর এক্সাম্পল আমরা একটা টাস্ক আছে, আমাদের একটা প্রবলেম এক্স, একটা প্রবলেম আছে আমাদের এক্স। তো সেই এক্স প্রবলেমকে আমরা সলভ করতে পারি কিভাবে? তো তার জন্য আমাদেরকে কিছু একটা কাজ করলাম। কাজ করে সেই এক্স প্রবলেমটাকে ভেঙে কিছু স্মলার টাস্ক এক্স জেনারেট করলাম। এবার এই স্মলার টাস্ক এক্স কে আমরা কিভাবে সলভ করব? তো তার জন্য আমাদেরকে কিছু আদার টাস্ক করতে হবে। করে সেই স্মলার টাস্ক এক্স কে ভেঙে আবারও ইভেন স্মলার টাস্ক এক্স জেনারেট করতে হবে। তো এক পর্যায়ে দেখা যাবে যে এক্স কে আর ভাঙা যাচ্ছে না। তার মানে এইটাই হচ্ছে আমাদের আ লাস্ট স্টেজ। তো সেইখানে আমাদের কিছু কাজ করে আমাদেরকে সলিউশন জেনারেট করতে হবে। বিকজ সেটা যেহেতু আর সমস্যাটা ভাঙা যাচ্ছে না, তো তার মানে এখন আমাদের সলভ করা যাবে সেটা। তো সেই সলিউশনটা জেনারেট করতে হবে, করে আমাদেরকে ফেরত যেতে হবে। কারণ কি? কারণ আমরা তার আগের স্টেটে কি করছিলাম যে যখন একটু স্লাইটলি লার্জার এক্স ছিল, তখন আমরা এক্স কে ভেঙে স্মলার এবং স্মলেস্ট এক্স জেনারেট করেছি, যেটাকে ভেঙে আমরা সলিউশন বের করেছি। তো সেই আরো অন্যান্য সলিউশন গুলোকে আমরা মার্জ করে একটা লার্জার সলিউশন জেনারেট করব। এইভাবে আরো অন্যান্য লার্জার সলিউশন মিলে আমরা টোটাল সলিউশন জেনারেট করব। এভাবেই বেসিক্যালি রিকারশনটা কাজ করে। ওকে? তো রিকারশন স্ট্রাকচার কি? একটা রিকার্সিভ ফাংশন কল এর অবশ্যই ৩ টা প্রপার্টি থাকতে হবে। একটা হচ্ছে রিকারশন স্টেট, একটা হচ্ছে টার্মিনেটিং কন্ডিশন এবং আরেকটা হচ্ছে স্টেট চেঞ্জ। তো জাস্ট লাইক ফর লুপ, এখানেও ঠিক তাই। রিকারশন স্টেট কি? আমরা কোন স্টেটে বর্তমানে আছি সেটা আমাদের নির্ধারণ করবে রিকারশন স্টেট। টার্মিনেটিং কন্ডিশন, যে আমরা রিকারশন কন্টিনিউ করব কিনা সেটা আমাদের নির্ধারণ করবে টার্মিনেটিং কন্ডিশন। এবং স্টেট চেঞ্জ, যদি আমাদের টার্মিনেটিং কন্ডিশন যদি ভ্যালিড হয় তাহলে আমাদের যাবতীয় টাস্ক গুলা এক্সিকিউট করে আমাদেরকে স্টেট চেঞ্জ করতে হবে। করে আমরা এই কাজটাই আমরা রিপিট করব। ওকে। এবার রিকারশন এর ভিতরে আসলে কি হয়? এটা এক্সপ্লেইন করা একটু কমপ্লিকেটেড, বাট লেটস ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। রিকারশন এর সময় কি হয় যে আমরা ১ম এ চেক করি যে আমরা একটা ফাংশন আমরা নেক্সট স্টেপে কল করতে পারবো কিনা। যদি কল করতে পারি তো আমরা সেই নেক্সট স্টেটে আমরা যাবো এবং অবশ্যই স্টেট আপডেট করব। তারপরে সেই স্টেটের মধ্যে প্রবেশ করে আমরা সেই স্টেটের ভিতরে যাবতীয় যত যা কাজ আছে সেগুলো করব। করে আমরা আবার কি করব যে নেক্সট স্টেটে যাওয়া যায় কিনা চেক করব। যদি যাওয়া যায় তো যাবো, যদি যাওয়া না যায় তাহলে আমরা কি করব? আমরা ফেরত আসবো। আমরা প্রিভিয়াস স্টেপে ফেরত আসবো। অর্থাৎ প্রিভিয়াস রিকারশন স্টেট এ ফেরত আসবো। রিকারশন স্টেট বলতে বোঝাচ্ছি যে ওই ফাংশনের ভিতরে যাবতীয় যা যা ভ্যারিয়েবলস ছিল সেই ভ্যারিয়েবল গুলোতে আমরা ফেরত যাবো। সেই ভ্যালু গুলোতে আমরা ফেরত যাবো। ওকে। তো এইভাবে বেসিক্যালি কাজটা হবে যে আমরা যখন দেখা যাবে যে আমরা আর ভিতরে যেতে পারছি না, তো তখন আমরা বেসিক্যালি সলিউশন পর্যায়ে পৌঁছে গিয়েছি। এবার আমাদের সলিউশনটা জেনারেট করে আমাদের প্রিভিয়াস স্টেটে ফেরত যেতে হবে। প্রিভিয়াস স্টেটে আমরা যে সলিউশনটা পেয়েছিলাম সেটা ব্যবহার করে আমাদেরকে কারেন্ট স্টেটে সলিউশন জেনারেট করতে হবে। সেটা নিয়ে আমরা প্রিভিয়াস স্টেটে ফেরত যাবো। এইভাবে কাজটা হবে। তো এইটাই হচ্ছে বেসিক্যালি রিকারশন ট্রি। তো রিকারশন ট্রিটা আমরা জানার আগে আমরা প্রিভিয়াস সেশনের একটা কোড আমরা দেখি। একটা ফাংশন আমরা ডিক্লেয়ার করেছি f of x, y, যেখানে কি করবে সে f1 ফাংশনকে কল করছে এবং g ফাংশনটাকেও কল করছে।
তো এখানে এক্সিকিউশনটা কিভাবে হচ্ছে? আমরা ব্যাপারটাকে অ্যানোটেট করি। তো ১ম এ f of 3, 5 আমরা কল করছি। f of 3, 5 তো আমরা ডিবাগিং করে দেখেছিলাম যে f of 3, 5 এই ফাংশন থেকে ১ম এ f1 ফাংশনটা কল হবে। f1 ফাংশনটা কল হবে। f1 ফাংশনটা কল হবে এবং সে প্যারামিটার পাবে 3 আচ্ছা। f1 ফাংশনটা কল হওয়ার পরে সে আবার ব্যাক করে f এ যাবে। দেন কল হবে g of 5 তো বেসিক্যালি এখানে কি হচ্ছে দেখুন, এই f1 ফাংশনটা কল হওয়ার পরে এর ভিতরে আর কোন ফাংশন কল হচ্ছে না। তো তার মানে যেহেতু কল হচ্ছে না তার মানে এটাই হচ্ছে লাস্ট স্টেট। তো আমরা x টাকে রিটার্ন করে আমরা f1 ফাংশন থেকে বেরিয়ে যাচ্ছি। অর্থাৎ প্রিভিয়াস ফাংশন কলিং স্টেট এ ফেরত যাচ্ছি। তারপরে যে আমরা g ফাংশনে যাচ্ছি। g ফাংশনের ভিতরেও আমরা সেই x টাকে রিটার্ন করে আমাদের আর কোন কাজ নেই বিধায় আমরা আবার f ফাংশনে ফিরে আসছি। তো এটাই হচ্ছে বেসিক্যালি রিকারশন ফাংশন কলিং এর যে ট্রি সেটা। এটা ট্রি স্ট্রাকচার ফলো করে। তো এবার আমরা কি করব? আমরা রিকারশন এর ব্যাপারে আমরা ইন ডেপথ যাবো। ওকে? এবার আমরা যেটা করতে পারি যে এই যে আমরা যেটা দেখালাম সেটা আসলে খুব ভালোভাবে ডিসক্রাইব করা যাবে কল স্ট্যাক এর মাধ্যমে। কল স্ট্যাক এর মাধ্যমে কিভাবে করতে হয় সেটা আমরা প্রিভিয়াস সেশনে ডিবাগিং করে দেখেছি। যে যখন আমরা নতুন একটা ফাংশন কলিং এর ভিতরে যাবো, তো তখন নতুন ফাংশনটা আমাদের কল স্ট্যাক এর ভিতরে এড হবে এবং সেটা কারেন্টলি এক্সিকিউটিং পর্যায়ে থাকবে। প্রিভিয়াস ফাংশন কল গুলা পেন্ডিং পর্যায়ে থাকবে। তো যখন কারেন্ট ফাংশনটা এক্সিকিউশন হয়ে যাবে তো তখন সে কল স্ট্যাক থেকে বেরিয়ে যাবে এবং প্রিভিয়াস ফাংশন গুলো যদি কল হয় এক্সিকিউশন পর্যায়ে আসে অর্থাৎ স্ট্যাকের টপে আসে তো সেটা এক্সিকিউট হবে। যদি টপে না আসে অন্য কোনো ফাংশন আসে সেটা এক্সিকিউট হবে। ওকে। তো এইবার আমরা কি করব? আমরা ফ্যাক্টোরিয়াল নাম্বার একটা নাম্বারের ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেট করব রিকারশন এর মাধ্যমে। তো এটার জন্য আমরা যেটা করব আমি মাইক্রোসফট ইয়ে হোয়াইট বোর্ডটা ওপেন করি। অলরাইট। তো এবার আমরা দেখি যে আমরা প্রিভিয়াস স্লাইডে আমরা জেনেছিলাম যে রিকারশন বলতে বোঝায় x একটা টাস্ক x ইকুয়াল টু সাম টাস্ক y প্লাস স্মলার x তাই না? তো আমরা এটাই ব্যবহার করব একটা নাম্বারের ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেট করার জন্য। জাস্ট a কুইক রিক্যাপ ফ্যাক্টোরিয়াল বলতে বোঝায় যে একটা নাম্বারের ফ্যাক্টোরিয়াল বলতে বোঝায় ১ থেকে ওই নাম্বার পর্যন্ত সকল নাম্বারের গুণফল। আচ্ছা তো আমরা একটা এক্সাম্পল দিই 1 ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু 1 ওকে। তো তার মানে হচ্ছে যে 0 ফ্যাক্টোরিয়াল ও যদি হয় 0 ফ্যাক্টোরিয়াল ও ইকুয়াল টু 1 হবে। 0 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 1, 1 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 1, 2 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 2 টাইমস 1, 3 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু কি হবে? অবশ্যই 3 টাইমস 2 টাইমস 1 এবং 4 ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু 4 টাইমস 3 টাইমস 2 টাইমস 1 আচ্ছা এবার এখানে আমরা একটা প্যাটার্ন চেক করি। তো 1 ফ্যাক্টোরিয়াল সমান 1, 2 ফ্যাক্টোরিয়াল সমান 2 টাইমস 1, 3 ফ্যাক্টোরিয়াল সমান 3 টাইমস 2 টাইমস 1 আচ্ছা 2 টাইমস 1 সমান কি? 2 ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টোরিয়াল চিহ্ন দেই। 2 টাইমস 1 মানে কত? 2 টাইমস 1 মানে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল। তো আমরা এটাকে এভাবে লিখতে পারি যে 3 টাইমস 2 ফ্যাক্টোরিয়াল। 4 ফ্যাক্টোরিয়াল মানে কি? 4 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 4 টাইমস 3 টাইমস 2 টাইমস 1 ফ্যাক্টোরিয়াল সমান কি? 4 টাইমস 3 ফ্যাক্টোরিয়াল। তো 3 ফ্যাক্টোরিয়াল কে আমরা কি লিখেছিলাম যে 3 টাইমস 2 ফ্যাক্টোরিয়াল। তো আমরা যদি লিখি 4 টাইমস 3 টাইমস 2 ফ্যাক্টোরিয়াল সেটা লেখা যাবে। 2 ফ্যাক্টোরিয়াল সমান আমরা কি লিখেছিলাম যে 2 টাইমস 1 তো 1 মানে কি? 1 মানে হচ্ছে 1 ফ্যাক্টোরিয়াল। তো 4 টাইমস 3 টাইমস 2 টাইমস 1 ফ্যাক্টোরিয়াল এবং 1 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে আমরা জানি 1 তো আমরা এটা হচ্ছে যে এর 1 এর ওই পাশে আমরা আর যাব না। সেজন্য। ওকে। এবার তো আমাদের এখানের সমস্যাটাকে আমরা ভিজুয়ালাইজ করি। আমাদের এখানে প্রবলেমটা ডিভিশন হচ্ছে কিভাবে? আমরা যখন বলেছি 4 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 4 টাইমস 3 ফ্যাক্টোরিয়াল তো আমরা আসলে আমাদের টাস্ক ছিল যে 4 ফ্যাক্টোরিয়াল বের করা। তো এখানে লার্জার টাস্ক x ইকুয়াল টু 4
সাম টাস্ক y ইকুয়াল টু 4, সাম টাস্ক x ইকুয়াল লার্জার টাস্ক x ইকুয়াল টু 4 ফ্যাক্টোরিয়াল, সাম টাস্ক y ইকুয়াল টু 4 এবং স্মলার টাস্ক x ইকুয়াল টু 3 ফ্যাক্টোরিয়াল। 3 ফ্যাক্টোরিয়াল সমান কি এখানে, তাহলে 3 ফ্যাক্টোরিয়াল, তাহলে এখানে লার্জার টাস্ক x ইকুয়াল টু সাম টাস্ক 3 টাইমস স্মলার টাস্ক 2 ফ্যাক্টোরিয়াল। তো আশা করি ব্যাপারটা বুঝছেন। তো আমরা বেসিক্যালি যেটা করতে পারি, আমরা প্রবলেমটাকে এইভাবে লিখব যে 4 ফ্যাক্টোরিয়াল সমান 4 গুণ f অফ 4 f অফ 3, যেখানে f হচ্ছে একটা ফ্যাক্টোরিয়াল নির্ণয় করবে। f অফ n সমান n ফ্যাক্টোরিয়াল। তো f অফ 3, আচ্ছা, তো এইটা আমরা লিখতে পারি যে 4 টাইমস f অফ 4 মাইনাস 1, তো এইটা আমরা এভাবে লিখতে পারি। 3 ফ্যাক্টোরিয়াল সমান কি হবে? 3 ফ্যাক্টোরিয়াল সমান 3 টাইমস f অফ 3 মাইনাস 1। আচ্ছা, 2 ফ্যাক্টোরিয়াল সমান কি হবে? 2 টাইমস f অফ 2 মাইনাস 1 এবং 1 ফ্যাক্টোরিয়াল সমান কি হবে? 1 ফ্যাক্টোরিয়াল সমান 1 ই হবে। আমরা এখানে আর ফাংশন কল করব না। তো এটাই হচ্ছে আমাদের টার্মিনেটিং স্টেট। এরপরে আমরা স্টেট ব্যাক করব। অর্থাৎ আমরা যদি লিখতে চাই যে 3 ফ্যাক্টোরিয়াল সমান 3 টাইমস f অফ 2, তাহলে আমরা লিখব সমান 3 গুণ 2 টাইমস f অফ 1। তো এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে কি হচ্ছে আসলে, আমরা ফ্যাক্টোরিয়ালটা নির্ণয় করার জন্য আমরা ফাংশনের ভিতরেই ফাংশনকেই কল করছি। আমরা বলেছিলাম যে f অফ n সমান n ফ্যাক্টোরিয়াল। তো f অফ 3 সমান 3 টাইমস 3 মাইনাস 1 3 টাইমস f অফ 3 মাইনাস 1। তো এই যে এটাই হলো আমাদের রিকার্সিভ ফাংশন। তো আমাদের রিকার্সিভ ফাংশনের বেসিক্যালি স্ট্রাকচারটা কি হবে? যে সরি, f অফ n ফাংশন। তো আমরা চেক করব যে যদি n যদি 1 হয় তাহলে রিটার্ন করব 1। আর যদি n যদি আদারওয়াইজ হয়, তার মানে যদি n যদি গ্রেটার দ্যান যদি 1 হয় বা আদারওয়াইজ, তো আমরা রিটার্ন করব কি? রিটার্ন করব n টাইমস f অফ n মাইনাস 1। ওকে। এবার আমাদের জানি যে এখানে কি হচ্ছে আসলে ডিবাগিং। এবার আমাদের যেটা করতে হবে, আমরা সরাসরি আমাদের ভিজুয়াল স্টুডিও করে চলে যাব এবং সেখানে আছে আমাদের ডিবাগার। তো সেটার মাধ্যমে আমরা আসলে দেখব ইন ডেপথ যে আসলে রিকারশনে কখন কোন ভ্যারিয়েবল বা কোন ফাংশন কিভাবে কল হচ্ছে। আচ্ছা, তো আমি ভিএস কোডটা ওপেন করি। ওকে। আমরা ভিএস কোড ওপেন করেছি। আমাদের কাছে একটা এমটি এইচটিএমএল ফাইল আছে এবং আমাদের জাভাস্ক্রিপ্ট ফাইল আছে। তো আমরা এইচটিএমএল ফাইলে কোনো কাজ নেই। আমরা সেপারেট জাভাস্ক্রিপ্ট ফাইলেই কাজটা করব। এবং অবশ্যই আমাদের ইন্সপেক্টর যে আমরা কনসোলটা ওপেন রাখবো এবং আমাদের ডিবাগারটা ওপেন রাখবো। সোর্সেস এ যে app.js, আমাদের এখানে কেউ নাই। নো ওয়ারিস। তো আমরা আমাদের কোডটা লিখা শুরু করি। তো আমরা এটা আপাতত মিনিমাইজ রাখি। তো আমরা যেটা করব, আমরা ফাংশন কল করব, একটা ফাংশন f অফ আ n, আমি x লিখে অবশ্য x লিখলাম। আমি কি করব, if x equal to 1 return 1 else return x times f of x minus 1। এইবার আমরা জাস্ট কল করি console.log f of 4 এবং আমরা কি করব, আমাদের এখানে ডিবাগারটা অ্যাটাচ করে দিব, আমাদের ব্রেক পয়েন্ট অ্যাটাচ করব এখানে। আচ্ছা, আমরা পেজটা রিলোড করব এবং আমাদের ডিবাগার অ্যাটাচড হয়ে গিয়েছে, পজড হয়ে গিয়েছে। রাইট। এইবার আমাদের কি করতে হবে, আমাদের স্কোপ অংশে যেতে হবে। আমাদের স্কোপ অংশে আমরা দেখতে পাবো ভ্যারিয়েবলটার কোন ভ্যারিয়েবলের কি ভ্যালু আছে এবং কল স্ট্যাকে আমরা দেখতে পাবো যে এখন কোন ফাংশনটা কল হচ্ছে। আমরা স্টেপ ইনটু দিলাম। তো আমাদের লোকালের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখন কারেন্টলি আছে x। আচ্ছা, আমরা কোডে হালকা একটু মডিফিকেশন করি। এলস আমরা আরেকটা ভ্যারিয়েবল দেখতে চাই যে আমাদের কারেন্টলি রেজাল্ট কত। তাহলে আমরা লিখব এলস লেট রেজ ইকুয়াল টু, আচ্ছা, লেট
যদি আমরা var দিই result equal to x times f of x minus 1 এবং সেটা আমরা রিটার্ন করব। রিটার্ন res। আমরা রিলোড করি। ইন্সপেক্ট সোর্সেস, আমরা ফাংশনটা কল করব রিলোড। ওকে, আমরা ডিবাগারে পেয়ে গিয়েছি। আচ্ছা, তো আমরা এই রেজ এ নামে এই ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করলাম যাতে আমরা দেখতে পারি যে আমাদের সলিউশন যে আমরা বলছিলাম মার্জড সলিউশন, সেই মার্জড সলিউশনের ভ্যালু কত। আচ্ছা, আমরা স্টেপ ইনটু দিলাম আমাদের x ইকুয়াল টু 4, তাহলে আমাদের এই কন্ডিশন ট্রু হচ্ছে না। স্টেপ ইনটু দিলাম, এবার আমরা আবার স্টেপ ইনটু দিলাম। রেজ এখন এখানে আনডিফাইন্ড, কোনো সমস্যা নেই। আমরা স্টেপ ইনটু দিলাম x ইকুয়াল টু 3 হলো, আমরা স্টেপ ইনটু দিলাম x ইকুয়াল টু 2 হলো, স্টেপ ইনটু x ইকুয়াল টু 1। এবার যেহেতু 1 হয়েছে তাহলে এবার আমাদের রিটার্ন করতে হবে। এই যে আমাদের 4টা ফাংশন কল হয়েছে, আমাদের যেহেতু 4 এর ফ্যাক্টরিয়াল বের করতে হবে, তাহলে আমাদের 4 বার ফাংশনটা কল হয়েছে। এবার আমরা স্টেপ ইনটু দিলে আমরা ফাংশনটা বেরিয়ে যাব, আমার কল স্ট্যাকে বেরিয়ে গেল এবং রেজের ভ্যালু এখানে 2 হলো, কারণ হচ্ছে x ইকুয়াল টু 2। আচ্ছা, এবার আমরা ব্যাক করব। এবার x ইকুয়াল টু 3 যখন হলো তাহলে হচ্ছে রেজের ভ্যালু 6 এবং সেই 6 টা আমরা রিটার্ন করব। সেই 6 টা আমরা রিটার্ন করব কোথায়? যখন হচ্ছে x এর ভ্যালু হবে 4। তো আমরা দেখি, এই যে আমরা দেখতে পাচ্ছি যে x এর ভ্যালু যখন 4 তখন 6 রিটার্ন হয়ে গিয়েছে এবং সেই স্টেটে x এর ভ্যালু ছিল 4, তাহলে 4 6 24, তাহলে আমরা জাস্ট পাচ্ছি আমাদের রেজাল্ট 24। তো এইভাবে বেসিক্যালি ফ্যাক্টোরিয়াল রিকার্শনের মাধ্যমে করা হয়। ওকে, এবার আমরা আরেকটা ইম্পর্টেন্ট এক্সাম্পল আমরা দেখব। আমরা ফ্যাক্টোরিয়াল ডিটারমিনেশনটা জানলাম। এবার আমাদের আরেকটা জিনিস যেটা বের করতে হবে সেটা হচ্ছে n তম ফিবোনাচি নাম্বার। ফিবোনাচি নাম্বার কি? একটা নাম্বার, একটা ফিবোনাচি নাম্বার হচ্ছে, ফিবোনাচি সিরিজ আমরা জানি। ফিবোনাচি সিরিজ কি? ফিবোনাচি সিরিজ হচ্ছে যে 1 1 2 3 5 8 13 21 so on। তো বেসিক্যালি প্রত্যেকটা পদ হচ্ছে প্রিভিয়াস দুইটা পদের যোগফল সমান। 1 আর 1 2, 3 কি হলো 2 আর 1 3, 5 কিভাবে হলো 3 আর 2 5, এইভাবে। তো আমরা প্রবলেমটাকে আমরা রিকার্শনের পয়েন্ট অফ ভিউ থেকে আমরা দেখতে চাই। তো আমি আবার আমার হোয়াইট বোর্ডটা ওপেন করি। অলরাইট, আমরা ফিবোনাচি সিকোয়েন্সটা আবার লিখি 1 1 2 3 5 and 8। আচ্ছা, এবার আমাদের যেটা করতে হবে, আমরা আমাদের রিকার্শনের পয়েন্ট অফ ভিউ থেকে এটা দেখব। তো এটা হচ্ছে আমাদের 0 তম পদ, এটা হচ্ছে আমাদের 1 তম পদ, এটা হচ্ছে আমাদের 2 তম পদ এবং এটা হচ্ছে 3 তম পদ, 4 5 5th স্টেট। আচ্ছা, তো আমরা যদি 4th স্টেট যদি আমাদের বের করতে চাই, তা আমাদের রিকার্শন কি বলে, আমাদের ফিবোনাচি সিকোয়েন্সটা কি বলে যে আমাদের n তম ফিবোনাচি অফ n ইকুয়াল টু প্রিভিয়াস দুইটা পদের যোগফল, তাই না? তাহলে ফিবোনাচি অফ n মাইনাস 1 প্লাস ফিবোনাচি অফ n মাইনাস 2। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে লার্জার টাস্ক n এবং স্মলার টাস্ক হচ্ছে n মাইনাস 1 এবং n মাইনাস 2। এবার এখানে আমরা দুইটা ফাংশনকে কল করছি, এখানেই হচ্ছে ব্যাপারটা মজার হতে শুরু করে এবং এখানে রিকার্শন ট্রি ব্যাপারটা আমরা খুব ভালোভাবে জানতে পারবো। আচ্ছা, তো এটাকে যদি আমরা রিকার্সিভ পয়েন্ট অফ ভিউ থেকে লিখি তাহলে আমাদের কি হবে, এবং অবশ্যই আমাদের যেটা জানতে হবে যে আমরা জেনে রেখেছি যে 1 তম পদের ভ্যালু হচ্ছে 1 এবং 0 তম পদের ভ্যালু হচ্ছে 1, এই দুটো হচ্ছে বাই ডিফল্ট। হ্যাঁ, অনেকেই হচ্ছে যে ১ম এ 0 দিয়ে শুরু করতে পারেন। হ্যাঁ, এটাও করা যায়, এটাও করা যায়। বাট আমরা এইভাবেই করি, সমস্যা কি? নট নেসেসারি যে আমাদের কনভেনশন ফলো করতেই হবে। আমরা রিকার্শনটা আমাদের সিরিজটা এভাবে আছে, আমরা এই অনুযায়ী রিকার্শনটাকে সাজাবো। তাই আমরা বাই ডিফল্ট ধরে নিয়েছি যে 0 তম পদের ভ্যালু হবে 1 এবং 1 তম পদের ভ্যালু হবে 1। তাহলে আমাদের রিকার্শনটা কিরকম হবে?
আমাদের ফিবোনাচি ফাংশন f of n equal to f of n minus 1 plus f of n minus 2, যেখানে আমাদের শর্ত হচ্ছে যে যদি f of n minus 1 এবং n minus 2, এখন শর্ত হলো যে যদি n equal to যদি 1 হয় অথবা 0 হয়, 1 or 0 হয়, তাহলে আমাদের রিটার্ন করতে হবে 1। এটা হচ্ছে আমাদের শর্ত। তো এই অনুযায়ী এটা জেনে আমরা যদি ফাংশনটা কল করি, ফাংশনটাকে যদি আমরা লিখি, ফাংশনটা যদি ডিফাইন করি, তাহলে আমাদের ব্যাপারটা যেভাবে দাঁড়ায় যে আমাদের ফাংশন f of x হবে যে if x equal to 1 or x equal to 0, তাহলে রিটার্ন করব 1, আদারওয়াইজ রিটার্ন করব f of x minus 1 plus f of x। অলরাইট, তো এটাই হচ্ছে রিকার্শনের ব্যাপার। তো এবার আমরা যদি জাস্ট মনে এই ফাংশনটাকে আমরা এক্সিকিউট করি, তাহলে আমাদের কি আসবে? আমরা কাজটা দেখি, আমাদের f of 3 কল হলো। এবার এখানে ব্যাপারটা মজার হতে শুরু করে। দেখুন, আমাদের ফাংশন কল হলো f of 3। আচ্ছা, f of 3 কি করবে? f of 3 হচ্ছে প্রথমে f of 2 কে কল করবে। f of 2 কে কল করবে। f of 2 কাকে কল করবে? f of 2 কল করবে হচ্ছে f of 1 কে। f of 1 সমান কি? f of 1 সমান হচ্ছে 1, তাহলে a হচ্ছে 1 রিটার্ন করবে এখানে। তো আমরা রিটার্ন এর ভ্যালুটা গ্রিন কালার দিয়ে লিখি, 1 রিটার্ন করবে। আচ্ছা, এবার f of 2 কি করবে? f of 2 হচ্ছে শুধু f of 1 নয়, f of 0 কেও কল করবে। কারণ কি 2 মাইনাস, আচ্ছা সরি, আমি এখানে একটু ভুল লিখেছি। এটা হবে x মাইনাস 2। তো f of 2 f of 0 কেও কল করবে। f of 0 কে কল করবে, কারণ কি 2 minus 2 equal to 0, তাহলে f of 0 কি রিটার্ন করবে? f of 0 হচ্ছে 1 রিটার্ন করবে। তো 1 রিটার্ন হলো, এবং আমি কি বলছি, দুটো যেহেতু যোগ হবে, তাহলে হচ্ছে যে 1 a রিটার্ন করেছে, তাহলে f of 2 এর স্টেট ভ্যালু হবে 2। f of 2 এর স্টেট ভ্যালু হবে 2। আমরা এইখানে ব্যাপারটাকে আরো ভালোভাবে যদি লিখি যে যদি আমাদের 1 আর 0 না হয় তখন কি হবে? তাহলে আমরা জাস্ট একটা ভ্যালু লিখলাম রেজ ইকুয়াল টু f of x minus 1 প্লাস f of x minus 2, এবং এটাই রেজটাকে রিটার্ন করলাম। আচ্ছা, এই রেজ লেখার কারণ হচ্ছে যাতে আমরা এই গ্রাফের মধ্যে, মানে এই ট্রি এর মধ্যে যাতে এটাকে আমরা দেখতে পারি। বাই দ্য ওয়ে, এটাকে ট্রি বলা হয়। ট্রি অর্থ কি? ট্রি অর্থ হচ্ছে এমন একটা জিনিস যেখানে একটা রুট থাকে, রুট থেকে একাধিক চাইল্ড বের হয়। যেমন ফ্যামিলি ট্রি যেটাকে বলা হয়, যে একটা পূর্বপুরুষ থেকে উত্তরসূরি জন্ম নেয়, এরকমই আরকি। আচ্ছা, তো এবার আমরা পিছনে আসবো। f of 2 টা কমপ্লিটলি এক্সিকিউট হয়ে গিয়েছে। তাহলে এবার আমাদের f of 3 টা এখনো পেন্ডিং আছে। আমাদের কল স্ট্যাকে এখনো f of 3 টা পেন্ডিং আছে। অলরাইট? তো আমরা যেটা করব যে এই পাশের অংশটা আমরা কল স্ট্যাক দিয়ে মিমিক্রি করার চেষ্টা করি। তো আমাদের কল স্ট্যাকে এখন f of 3 ফুললি পেন্ডিং আছে। তাহলে আমরা জাস্ট 3 এটাকেই লিখি। আমরা f of 3 টাকেই লিখি আমরা। এইবার f of 3 কাকে কল করবে? f of 3 হচ্ছে f of 2 কে কল করা হয়ে গেছে, তাহলে f of 1 কে সে কল করবে। f of 1 কে সে কল করবে। f of 1 তাহলে আমাদের কল স্ট্যাকে এড হয়ে গেল। বাই দ্য ওয়ে, f of 2 কমপ্লিটলি যেহেতু এক্সিকিউট করা হয়ে গেছে, তাহলে সে 2 রিটার্ন করবে f of 3 কে। তাহলে এখানে 3, সরি, এখানে f of 2 আছে এখানে। ওকে। এবার f of 1 কল করা হলো। 1 বাই ডিফল্ট 1 রিটার্ন করবে, তাহলে সেও 1 রিটার্ন করে আমাদের কল স্ট্যাক থেকে বেরিয়ে যাবে। তাহলে আমাদের f of 3 তে রেজ এর ভ্যালু হবে 3 এবং 3 টাই আমরা আল্টিমেটলি আউটপুট দিব, দিয়ে 3 f of 3 ও কল স্ট্যাক থেকে বেরিয়ে গেল। তো আল্টিমেটলি আমরা পেলাম থার্ড ফিবোনাচি নাম্বার, which is
3। এবার আমরা আরো ভালো হয় যে এবার এটাকে আমরা f(4) এর জন্য মানে 4th ফিবোনাচি নাম্বারটা আমরা নির্ণয় করব। এবার আমরা কমপ্লিটলি কল স্ট্যাক দিয়ে আমরা কাজটা করব। তো ১ম এ আমাদের আমরা অ্যানোটেশনটা আমরা ব্যবহার না করি। নোটেশনটা আমরা ব্যবহার না করি। ১ম এ ফাংশন 4 কল হলো। তো সেটা কল স্ট্যাকে আছে। 4 কল করবে 3 কে, সেটা কল স্ট্যাকে আসলো। 3 কল করবে 2 কে, সেও কল স্ট্যাকে আসলো। 2 কল করবে 1 কে, সেও কল স্ট্যাকে আসলো। 1, 1 রিটার্ন করে বেরিয়ে যাবে। সে কল স্ট্যাক থেকে রিমুভ হয়ে গেল। দেন 2 আবার কল করবে 0 কে, কল স্ট্যাকে আসলো। 0, 1 রিটার্ন করে বেরিয়ে যাবে। সে কল স্ট্যাক থেকে বেরিয়ে গেল। 2 এর রেজাল্টের ভ্যালু হবে যে 0 প্রিভিয়াসলি এখানে ১ রিটার্ন করেছিল, তাহলে 2 স্টেটে এইটা এবং এটার যোগফল কত হবে? ২। ২ f(2) ২ রিটার্ন করে কল স্ট্যাক থেকে বেরিয়ে যাবে। আচ্ছা, এবার 3 কি করবে? 3 হচ্ছে f(1) কে কল করবে। 1 কল স্ট্যাকে আবার আসলো। আচ্ছা, 1 কি করবে? বাই ডিফল্ট সে 1 রিটার্ন করে এবং এখানে প্রিভিয়াসলি 2 ছিল, তাহলে সে 1 রিটার্ন করে কল স্ট্যাক থেকে বেরিয়ে যাবে। বেরিয়ে গেল। 3 হচ্ছে ২ আর ১ ৩ ছিল, ২ আর ১ ৩, তাহলে সে ৩ সে রিটার্ন করে f(4) কে রিটার্ন করে সেও কল স্ট্যাক থেকে বেরিয়ে যাবে। এইবার 4 কাকে কল করবে? 4 কল করবে হচ্ছে আ 4 কল করবে 2 কে। 2 কল স্ট্যাকে আসলো। 2 কল করবে 1 কে। 1 কল স্ট্যাকে আসলো। 1 রিটার্ন করে কল স্ট্যাক থেকে বেরিয়ে গেল। 2 এবার কল করবে 0 কে। 0 হচ্ছে 1 রিটার্ন করে, 1 ও প্রিভিয়াসলি 1 রিটার্ন করেছিল। 0 ও 1 রিটার্ন করে কল স্ট্যাক থেকে বেরিয়ে যাবে। আচ্ছা সরি, আমি এখানে 0 দিয়েছিলাম, তো 0 এসেছিল, 1 রিটার্ন করে 0 এখান থেকে বেরিয়ে গেল। 2 কি করবে? 2 হচ্ছে f(4) কে 2 রিটার্ন করবে এবং প্রিভিয়াস এখানে 3 ছিল। f(4) কে 2 রিটার্ন করে 2 ও বেরিয়ে যাবে। তাহলে 4 কি করবে? ৩ আর ২ ৫, ৫ রিটার্ন করে 4 ও কল স্ট্যাক থেকে বেরিয়ে যাবে। তাহলে আমরা f(4) সমান 5 পেয়েছি। তো এটা আমরা এবার কোডে করে দেখি। এক্সহস্টিং, রাইট? আচ্ছা, তো আমরা ফাংশনটা ডিক্লেয়ার করি। ফাংশন f of x, তাহলে আমরা লিখব if x equal to 1 or x equal to 0, return 1, else var raise equal to, var let নিয়ে কোনো সমস্যা নেই। raise equal to f of x minus 1 plus f of x minus 2, return raise। আমরা কনসোলে প্রিন্ট করব console.log f of 4, inspect, আমরা ডিবাগ করি, সোর্সেস এ যাই। আমরা এইখানে ডিবাগার অ্যাটাচ করব, রিলোড। ওকে, আমরা স্টেপ ইনটু দিলাম। তো আমাদের x equal to 4 কারেন্ট স্টেট। কল স্ট্যাকে f এসেছে। অবশ্য কল স্ট্যাকে আসলে কোন ফাংশন প্যারামিটার নিয়ে এসে আছে সেটা আমরা দেখতে পারি না। দেখতে পারলে ভালো হতো। আচ্ছা, তো এইবার আমরা স্টেপ ইনটু দিলাম। এবার 3 কল হলো। স্টেপ ইনটু 2 কল হলো। স্টেপ ইনটু 1 কল হলো। এবার রিটার্ন হবে 1 এবং তাহলে রেজের ভ্যালু কত হবে? রেজের ভ্যালু এখনো আমরা ডিটারমাইন করিনি। রেজের ভ্যালু এবার হচ্ছে f of x minus 2, এটাও কল হবে এবার। 0 কল হলো, 1 রিটার্ন হলো। তাহলে রেজের ভ্যালু হলো 2, মানে 1 + 1 2। এবার x এ সেই ভ্যালুটা 2 ভ্যালুটা আসবে f of 2 তে, যেটা আমরা দেখেছিলাম। এবং সেটা রিটার্ন করে আমাদের f of 2 বের হয়ে গেল কল স্ট্যাক থেকে, f of 3 আসলো।
f(3) হচ্ছে রিটার্ন করলো। এ এম f(3) কাকে কল করবে? f(1) কে কল করবে। আচ্ছা, তো সে 1 রিটার্ন করলো এবং রেজ এর ভ্যালু হয়ে গেল প্রিভিয়াসলি 2 পেয়েছিলাম প্লাস এই স্টেটে পেয়েছি 1, তাহলে 1 রিটার্ন 1 পেয়েছি আমরা f(3) স্টেটে, সেই f(3) হচ্ছে 3 রিটার্ন করবে f(4) কে। তাহলে এবার x = 4। আচ্ছা, এইবার f(x - 2) কল হবে অর্থাৎ 4 - 2 which is 2 কল হবে, x = 2 কল হলো। এইবার x = 2 কি করবে? f(1) কল করবে, সেও 1 রিটার্ন করলো এবং 0 সেও 1 রিটার্ন করলো। তাহলে রেজ এর ভ্যালু 2। এবার x = 2, এবার x কি করবে? f(2) f(4) কে 2 রিটার্ন করবে। তাহলে f(4) এ প্রিভিয়াসলি 3 ছিল এবং 2 যোগ হয়ে 5 হয়ে গেল এবং এটাই 5 টাই আমরা এখানে দেখতে পাচ্ছি। তো দ্যাটস ইট গাইস, দ্যাটস ফর দ্য রিকার্শন। তো আপনারা যেটা করবেন যে আমি ফ্যাক্টোরিয়াল নাম্বার নির্ণয় করে দেখালাম। আপনারা ১ থেকে ১০ পর্যন্ত কোন নাম্বারের যোগফল নির্ণয় করে দেখান। তো বেসিক্যালি রিকার্শন জাস্ট একটা ফর লুপ ছাড়া কিছুই নয়। কিন্তু এই ক্ষেত্রে আমরা মাল্টিপল ফাংশন কল করার মাধ্যমে এটা প্রবলেমকে আমরা ছোট, ছোট সাব প্রবলেমে ভাগ করে সলভ করতে পারি। অবশ্যই এর কিছু ড্রব্যাক আছে, যেমন আমরা এখানে দেখেছিলাম যে এই 2, 2 ২ বার কল হয়েছে। তো এর ফলে আসলে একই কাজ ২ বার করা হচ্ছে। তো সেটাকেও আমরা ওভারকাম করার সুযোগ আছে আমাদের। তো সেটা আমরা আজকের সেশনে জানবো না। আজকের সেশনে যা জেনেছি সেটাই আপনারা প্র্যাকটিস করতে থাকুন। সো থ্যাংক ইউ গাইস। থ্যাংকস ফর ওয়াচিং। সি ইউ নেক্সট টাইম।